তারপর ইউনূস সরকার ওত নিলেন 8 তারিখ। ওত নেওয়ার পরও ওনার মেয়াদ শেষ। কাজে তারা চাইছিল ওই 3 দিনের যে সরকার তার কাছে, সেখান থেকে আবার ইউনূস সরকার আসার পর শিফট হয়ে নিজেরাই গেল ডিসেম্বর 24-এর মধ্যে নির্বাচন চাই। কোন বিধানে? সেখান থেকে আবার ইউনূস সাহেবের সাথে বৈঠক করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, ঠিক আছে, কোন বিধানে? সংবিধানে কি বলা আছে যে মেয়াদ নির্দিষ্ট সময়ের মধ্যে না হইলে যখন মন চায় তখন করেন? এটা তামাশা না, এটা রাষ্ট্র। সেই জন্য জবাবটা দিলাম। এবার আসেন এই যে মবের কথা বলেন, হাদিকে গুলি করছে। এটা মব বলতে এটা একটা জটলা বুঝায়, টিম বুঝায়, অনেক কিছু বুঝায়। উনি একটা গুলি করে চলে গেলেন, সাথে সাথে বয়ান আসলো, উনি পালায় ভারত চলে গেলেন। বয়ানটা এমনভাবে একই বয়ান আসলো, অপর একটি রাজনৈতিক দলের এক নেতাকে ট্যাগ দিয়ে, ঠিক আছে, আসলো তো, পক্ষে বিপক্ষে হয়েছে। এবং কোন কোন রাজনৈতিক দলের এই একই লাইনের একটা বিজ্ঞপ্তি দেওয়ার পর সেটাকে আবার সরাইও ফেলছেন। ইউ থিঙ্ক আপনি একটা ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন দিয়ে দিল অ্যাজ ইফ হি নোজ এভরিথিং, তাকেই তো সবার আগে আনুষ্ঠানিকভাবে দায়িত্বে আনা দরকার। এই বাংলাদেশে আরেকজন নতুন রাজনীতিবিদ হয়েছেন সম্প্রতিকালে, বলছে 50টা হত্যা হবে। এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। আরেকজন বলছে সাংবাদিক এই দেশে থাকেন না, ইন্ডিয়ার থেকে 80 জন লোক ঢুকছে। মানে পার্টিকুলার সংখ্যাটা কিভাবে জানে তারা? 80 জন লোক কে? ইন্ডিয়া তো বড় একটা দেশ, কাজ করতেছে, উনি জানে 80টা লোক আসতেছে। 79ও না, 81ও না, 80টা। মানে এই যে বয়ান, এই বয়ান যখন আবার মিডিয়ায় প্রচার হইতে থাকে, আপনি যখন বার্তা দিয়ে দিন 1.5 ঘন্টার মধ্যে পালাইয়া বর্ডার ক্রস করে ফেলাইছে, তখন তার কেউ খুঁজবে না। পাশাপাশি আপনি সম্মানিত একজন কি উপদেষ্টা 50 লাখ টাকা ঘোষণা করে, অ্যাজ ইফ ও পালাই গেছে, যে পারেন ধরে দেন 50 লাখ টাকা পাইবেন। আর তো ধরা সম্ভব না, মস্করা আর কি। আরেকজন নির্বাচন করতে যাচ্ছেন, উনি বলতেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম আগেও হয়েছে, তার মানে বৈধতা দেওয়া। কিন্তু ঘটনা ঘটেছে অন্য জায়গায়। তিনি প্রত্যাহার করেছেন পরে ওনার। কেউ আসে, ওতে কিছু আসে যায় না। এইগুলোই একটা খুচরা কালচার। একজন রাজনৈতিক নেতা যখন একটা বাজে মন্তব্য দিয়া ফেলার পর পার্টি দেখে এটা রিয়াকশন কি, যখন তাদের বিরুদ্ধে গেছে ওইটা ওনার নিজস্ব মন্তব্য। এই দেশের লোক কি ঘাস খায়? তো উনি বলছে বইলা এখন এই কথাটা বলতেছে। এখন আসেন আপনি এই হাদি হত্যার পর, হাদি হত্যার আমি জানি না এটা প্ল্যান কি, আমার কাছে মনে হয়েছে এরকম পরিষ্কার, যে ঘটনায় ভিকটিম বেঁচে থাকে, ভিকটিম জানে যে তাকে অপসারিত করছে কারা। আপনার হাতটা আমি কেটে ফেললাম, আপনি নিজের চোখে দেখলেন, আপনি মরেন নাই, আপনি কোর্টে গিয়ে বারবার বলবেন আমার হাতে কোপ দিছে রাজ্জাকি সাহেব। কাজে যারে আমরা সরাইছি সে জীবিত আছে, সুতরাং সে জানে তার বিরুদ্ধে শক্তি হিসেবে মাঠে অগ্রণী ভূমিকা কারা পালন করেছে, তার একজন হাদি। সুতরাং তাকে মেরে ভয় দেখাও যাতে অন্যরা পিছিয়ে যায়। কিন্তু দেখানো ছিল আমার ধারণা, বলছি মানে অন্যরা যাতে দমে যায়, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া যে এরকম হবে যে সিসি বলছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, আর সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন কইরা আমার দেশের সরকার প্রধানরে বলে ওনার এই অবস্থা। বাংলাদেশের ডজন মন্ত্রী গেছে বাংলাদেশ জন্ম হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসার জন্য, বড় বড় মন্ত্রী। কোন সিঙ্গাপুরের কোন পররাষ্ট্রমন্ত্রী এসে তার দেখাশোনা করছে? চ্যালেঞ্জ করলাম। এবং যদি কেউ একবারও আসতো দেখতে, মানে অন্য রোগী দেখতে আসলো বোধহয় পাশে জায়গায় দাঁড়ায় ছবি তুললে এটা ক্যাশ করতো। কিন্তু হাদির জন্য সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হইল কেন? ইট ইজ ইউনুস যে বলছে আপনি এটা দেখেন। তারপরে মৃত্যুর সংবাদও তিনি দিছেন। উনি পেশায় নিজে একজন ডাক্তার। পার্শ্ব প্রতিক্রিয়াটা হবে ভাবে নাই, পার্শ্ব প্রতিক্রিয়া রাষ্ট্রীয় শোক হবে ভাবে নাই, পতাকা অর্ধনির্মিত থাকবে ভাবে নাই, সেনাবাহিনী লাশ বহন করবে ভাবে নাই। সেখানে কি পরিমাণ গুরুত্ব থাকলে এই সমস্ত সিচুয়েশনে পলিটিক্যাল লিডাররা গেইন করে। হিট লস্ট ইকুয়াল টু হিট গেইন। কে কীভাবে গেইন করবে? আমি এখনও বলছি জামাতের রাজনীতি আমি পছন্দ করি না, কিন্তু জামাতের আমির তার সফর সংক্ষিপ্ত করে চলে আসছেন। এটার মানে এই না যে উনি একেবারে হাদির হয়তো খুব ভালোবাসেন, না, কিন্তু সেখানে বক্তব্য রাখছে এবং 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছে 7 দিন কি করলেন তাকে ধরার ব্যাপারে। এবং ইনকলাব মঞ্চ এবং তার যে জানাজার যে লোকগুলো, যদি সব কিছু আপনি মিলান, যে এটা একটা আনবিলিভেবল দৃশ্য। যাই হোক, এখন তার পাশাপাশি যদি আপনি আসেন প্রথম আলো, ডেইলি স্টার, হাদির হত্যা যেমন আমি তীব্র নিন্দায় ঘৃণা করি, একইভাবে প্রথম আলো, ডেইলি স্টারে আপনি কোনো প্রতিষ্ঠানে আগুন লাগাইতে পারবেন না, গভীর তীব্রভাবে আমি ঘৃণা করি। বাট প্রশ্ন হচ্ছে এই, আপনার সবসময় খুঁজতে হবে রুট। হাদিকে গুলি করলো কেন? গুলি যে মারছে সে তো জানেই না মিশন কি, সে তো মেরে চলে গেল। মারলো কেন? সেই রুটে যেতে হবে। একইভাবে প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন যে হামলাটা হইল,
আপনি যারা হামলা করছে তারা হয়তো কিছুই জানে না, ইন্ধনে যাচ্ছে, কিন্তু কে দিচ্ছে? কেন হইল ওদেরকে ধরতে পারলে ওরা ষড়যন্ত্রকারীকে পাবে, এবং ষড়যন্ত্রকারীকে ধরলে বলে দিবে যে কেন করতে বলছে, এবং ষড়যন্ত্রটা কি? কেন করতে বলছে যদি হয় সেটার জন্য দেশ জাতির জন্য ক্ষতিকারক যদি হয়, কিংবা কোনো গোষ্ঠীর জন্য ক্ষতিকারক হয়, সেটাকেও বিবেচনায় নিয়ে মলম লাগাইতে হবে। কারণ আপনি খালি উপর দিয়ে ঢাইকা রাখলেই হবে না। যেমন কে লাগাবে, কে মলম? সেটা যারা তদন্ত করবে এবং যারা এটা গবেষণা করবে, গবেষণাকে এক জায়গায় আসতে হবে। যেমন ধরুন আজকে হাদিরকে কেন্দ্র করে যেই জুলাই বিপ্লবের ইতি টানা হয়েছিল, একটা ইতি মোটামুটি হয়ে গেছিল, সেটা কিন্তু আবার, অর্থাৎ তুষের আগুন ভিতরে থাকে উপরে ছাই, সে আগুন আবার বিস্ফোরিত হইল। আপনি এখন ভালো করে লক্ষ্য করে দেখেন, এখন একটা ইনকলাব কালচারাল মঞ্চ হয়েছে, পাশাপাশি এনসিপি। দুটো প্রশ্ন, এই মঞ্চ হইতে হইল কেন, আর ছাত্রদল দল করতে হলো কেন? ছাত্রদেরকে যদি আওয়ামী লীগের এখন আবার সেই বয়ান চলমান, তাহলে স্বাধীনের পক্ষ শক্তি বিপক্ষ শক্তি আমরা ভাগ করে ফেলতে পারলাম। বাট মাঝখান দিয়া যে ইনকলাব মঞ্চ দাঁড়াইলো আর এনসিপির যে দলটা দাঁড়াইলো, এরা কারা? এদেরকে কারা অ্যাকসেপ্ট করবে আর রিজেক্ট করবে? এদের অ্যাকসেপ্ট করা, এদেরকে রিজেক্ট করা, তার উপরে নির্ধারিত হবে ভবিষ্যৎ রাজনীতি এবং সামনের নির্বাচন। বিষয়গুলো সেই মাথায় প্রশ্নের উত্তর একটু বেশ রিজাজ কবিরের কাছ থেকে শুনে আসি। রিজাজ কবির, ভবিষ্যতের রাজনীতির যে পথ বা এক ধরনের পরিবর্তন আনবার প্রত্যয় ছিল, সেটি কি কিছু? ভূমি এগুলা বদলে যাচ্ছে এবং এগুলাকে বদলাতে হবে, এবং অতীতের ধারায় রাজনীতি আর চলবে না, এটা নিশ্চিত। এবং এটার জন্য সবগুলো রাজনৈতিক দল কিন্তু আগের ধারাই আছে না, আপনি রাজনৈতিক দলগুলো যেগুলো আগের ধারায় আছে যদি থেকে থাকে, তাহলে সেই ধারার থেকে বের হয়ে আসতে হবে, না হলে রাজনীতিতে টিকতে পারবে না। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আগে যেই রাজনৈতিক কালচারটা ছিল, যেরকম শক্তি প্রদর্শন রাজপথে করা, এখন রাজপথে শক্তি প্রদর্শনের সাথে সাথে এখন মস্তিষ্ক ভিত্তিক শক্তিও, ইন্টেলেকচুয়াল এবিলিটি, ক্যাপাবিলিটি, এটা প্রদর্শন করারও একটা জায়গা তৈরি হয়ে গেছে এবং সময়ের চাহিদায়। সো ওই জায়গাটা যে অ্যাডপ্ট না করতে পারবে, আস্তে আস্তে রাজনীতি থেকে ঝরে মানে এটি অ্যাডপ্ট করতে হলে তো সময়কে রিড করতে পারতে হবে। রাজনৈতিক দলগুলো কি সময়কে রিড করতে পারে না? করলে সেটা চিহ্নিত হচ্ছে অপরাধ হিসাবে। ঠিক আছে, এখন সেই চেঞ্জেসগুলি আছে, আসবে, এবং আমি নিশ্চিত চেঞ্জ হতে হবে। এখন যেই জায়গাটায় কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে হাদির মৃত্যুটা আসলেই কেউ আশা করে নাই যে হাদির মৃত্যুর রিয়াকশনটা এরকম হবে। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে যে যারা এই আসন্ন নির্বাচনের ফায়দা লুটতে চেয়েছিল, যারা ধরেন দাবি করছিল, যেটা রাজনৈতিকভাবে অনেকে চাচ্ছে যে জাতীয় পার্টি না আসুক, বা অনেকে চাচ্ছে যে এই অমুকে না আসুক, অমুকে চাচ্ছে যে অমুকের ভোট আমার কাছে আসুক, এরকম অনেক সমীকরণ আছে। এই হাদির মৃত্যুতে এই রিয়াকশনের রাজনীতির ধারাটা কিন্তু মানে পথরেখা বদল হয়ে গেছে। তো এখন রাজনীতিটা যেভাবে চিন্তা করতো, এটা আরো কঠোর হয়েছে। আমাদের যা কাজ এবং গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণতন্ত্রের পথে পুনঃযাত্রা শুরু করার জন্য যাবতীয় যা যা কাজ, এগুলা করার জন্য। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই 5ই আগস্টের এই ঘটনাটা এই সরকারকে এই ম্যান্ডেটটাই দিয়েছে। এখন এই সরকারের এই অগ্রযাত্রার পথে এখন আসছে ইলেকশন। তো গণতন্ত্রের পথে প্রথম প্রয়োজন কাজ এবং প্রথম যেই ধারাইটাই হবে সেটাই হচ্ছে নির্বাচন। এখন দেখেন, আমরা 5ই আগস্টের পর থেকে ধরেন 8ই আগস্ট পর্যন্ত আমরা একটা মবক্রেসি দেখেছি। তো এই রিসেন্টলি এই শহীদ হাদি শহীদ হয়ে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটলো, আপনি যেটা উল্লেখ করলেন, প্রথম আলো, ডেইলি স্টার এবং কোথায় ময়মনসিংহে কোথায় একজনকে ঝুলিয়ে মারা হলো, এইগুলা বেসিক্যালি আমি মনে করি না মবক্রেসি। ডেমোক্রেসি তো এখন বর্তমানে নেই, আমরা ডেমোক্রেসির পথে যাচ্ছি, ডেমোক্রেসির পথে হাঁটবো, সেই রাস্তা আমরা সৃষ্টি করছি। কিন্তু এই রিসেন্টলি যে ঘটনাগুলি ঘটেছে, এগুলা মবক্রেসি না। এগুলো আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের দেশের যেই সমাজ ব্যবস্থা, আমাদের যেটা ধরেন এবং আমাদের যেই কালচার যেটা, এবং আমাদের মনস্তাত্ত্বিক ধারাটা যেটা আস্তে আস্তে এই দীর্ঘ 17 বছরের ন্যারেটিভ থেকে সরে গিয়ে একটা গণতন্ত্রের পথের দিকে হাঁটা দিচ্ছে, সেই জায়গাটা একটা জঘন্যভাবে, ঘৃণিতভাবে নাড়া দেওয়া। এটাই হচ্ছে সেই কাজ যেটা হচ্ছে গণতন্ত্রের পথে হেঁটে যাওয়ার বাধা। কারা বাধা দিচ্ছে, এটাই হচ্ছে প্রশ্ন। যারা নির্বাচন না হলে আপনার এটার অ্যাডভান্টেজ পাবে, যারা ইলেকশন চাচ্ছে না, বা যারা এই দেশে
রাজনীতি করার সুযোগ নেই, তারা হয়তোবা সুযোগ খোঁজার চেষ্টা করছে, তারা কি চিহ্নিত কোনো শক্তি বা গোষ্ঠী? এইটা এখন পর্যন্ত আপনি রাজনীতি যদি করে থাকেন বা রাজনৈতিক অ্যাঙ্গেলে যদি আপনি দেখে থাকেন, সেই প্রিজমে যদি আপনি দেখেন যে হ্যাঁ রাজনৈতিক কোনো গোষ্ঠী তো অবশ্যই, কিন্তু এই মুহূর্তে একেবারে পিন পয়েন্ট করে বলা যাবে না যেটা আপনি করেছেন বা আমি করেছি বা না, এখানে তাহলে 5 আগস্ট পরবর্তী সময়ে আপনি বলছেন যে আমরা গণতন্ত্র উত্তরণের স্বপ্ন দেখেছি, সবাই মিলে এই সরকারকে বসিয়েছি এবং এই সরকার চাচ্ছে একটি নির্বাচন। তাহলে সবাই যদি মিলে এই সরকারকে বসাই এবং গণতন্ত্রায়নও যদি আমাদের উদ্দেশ্য হয়, তাহলে বাধা দিচ্ছি কেন? এটাই হচ্ছে প্রশ্ন, যে প্রশ্নটা খুব সহজ না করছে। এই জিনিসগুলি আমাদেরকে খুঁজে বের করতে হবে। তবে হ্যাঁ, এই যে আক্রমণটা হয়েছে হাদির উপরে বলেন, হাদির উপরে ন্যাক্কারজনক একটা, তারা তো গুপ্ত হামলা বা গুপ্ত আক্রমণ করেনি, প্রকাশ্যে করেছে এবং প্রকাশ্যে এবং আইন শৃঙ্খলা বাহিনী একেবারে নির্বিকার দাঁড়িয়েছিল। এই জায়গাটা দেখতে হবে আইন শৃঙ্খলা বাহিনী কেন, পতিত দোষরের কোনো কেউ আছে কিনা, বা এখানে এটা কিন্তু মানে সমষ্টিগতভাবে একটা কাজ কিনা। আমরা না ইজাজ ভাই কথায় কথায় পতিত ফ্যাসিস্টদের উপরে দায় চাপিয়ে আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি না তো? আমার মনে হয় না। আপনি দেখেন, যেই সরকারই থাকুক তার সফলতাও থাকে, ব্যর্থতাও থাকে, ঠিক আছে? আর এখন বর্তমানে যে সরকার আছে, এই সরকারের যেই আপনার অ্যাডমিনিস্ট্রেশন বডি বলেন, এক্সিকিউটিভ বডি বলেন, এগুলো তো যত যাই হোক এগুলো তো সিভিয়ার রিফর্মের মধ্যে দিয়ে এখনও যায়নি, তাই না? সো আপনার যে মনোভাব অতীতে ছিল এখনও আছে, বা এখনও এরকম কোনো সিস্টেম আসেনি যেখানে আপনি একদম অ্যাকাউন্টেবল থাকবেন। সেই জায়গাটায় কিছু কিছু জায়গায় হয়তোবা মানুষ সেই ধরনের সুযোগ নিতে পারে, কিন্তু সেই জায়গাটা এখনও নিশ্চিতভাবে বলার জন্য আমাদের আরও সময় দরকার, এবং আমার মনে হয় এটার আরও বৃহৎ আকারে এটার একটা ইনভেস্টিগেশন দরকার। জি, রাজ্জাকি ভাই, মানে সেটি চিহ্নিত করার মতো সময় এখনও আসেনি, বেশ রিজাজ কবির বললেন, বাট ঘটনাগুলো কিন্তু রিপিটেডলি ঘটে যাচ্ছে। এবং যখন একটি উৎসব মুখর অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে অভয় দেয়া হচ্ছে, সেই সময় বাস্তবতায় যদি এই ঘটনাগুলো এরকম রিপিটেডলি ঘটে এবং ব্যারিস্টার ইজাজ কবিরের বক্তব্য অনুযায়ী সেটি এখনও সেই টু দি পয়েন্টে কথা বলার বা চিহ্নিত করবার সময় আসলে কি আসেনি? ধন্যবাদ আপনাকে এবং আমার সহালোচক, একই পেশার মানুষ, উনি একজন সম্মানিত লয়ার, অন্য পরিচয় নাই দিলাম। শোনেন, আমরা ইউনূস সাহেবের কাছ থেকে যে নির্বাচনের ডেটটা আমরা নিলাম, ইউনূস সাহেব কি স্বেচ্ছায় দিচ্ছেন নাকি আমরা আদায় করছি? আপাত দৃষ্টিতে তো আমরা দেখলাম উনি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবেই দিয়েছে। কিভাবে দেখলেন? আমরা দেখলাম উনি তো বারবার ঘোষণা করলেন, নানানভাবে মানুষকে উনি বোঝানোর একটা চেষ্টা কথা করলেন। বলছিলেন যে অল্প সংস্কার করলে ডিসেম্বরে নির্বাচন, বেশি করলে জুনে, জুনে। ফেব্রুয়ারিতে নির্বাচনে কি দাঁড়ায়? না অল্প না পুরা, কি দাঁড়ায়? কারণ বাদ বাকি 4 মাসে কি সব হয়ে যাবে? হবে কি হবে না সেটা দাঁড়ায় কি? যে দেশের রাজনীতিবিদরা সংবিধানে আছে কি নাই এইটা ভাববার যোগ্যতা যাদের নাই, কথায় কথায় বলে সংবিধানে আছি। আপনি এখন বলেন তো আমরা কি আদৌ সংবিধানে আছি? আপনার দুইজন আইনজ্ঞ না, আছেন। একই দিনে নির্বাচন, একই দিনে গণভোট, কোন সংবিধানে লেখা আছে? চ্যালেঞ্জ। এই দুইটা নির্বাচন একই দিনে কোন সংবিধানে লেখা আছে? সিম্পল। তার মানে কি আমরা নিয়মের বাইরে, আইনের বাইরে থেকে আপনি আইন খোঁজেন কি হিসাবে? আপনি নিজে আইন মানবেন না, আপনি আরেকজনের আইন মানাইতে পারবেন? এই যে মব, আপনি কি মনে আছে আমরা ইজাজ কবির তো মব বলছেন না, মব মানতে না, আপনার সাবজেক্ট আমি মব ধরতেছি, তারপরে কথা বলছি। আমি তার পয়েন্টে আসবো। আমরা একটা কথা শুনতাম এর আগে, বিগত 16 বছর নাশকতা, কিছু হইলেই নাশকতা করেছে বিএনপি আর জামাত। তারপরে ছিল জঙ্গিবাদ। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, এই সরকার যদি আবার এখনো ক্ষমতায় থাকতো, পতিত সরকার, এখনো জঙ্গি দমন চলতে থাকতো। তার মানে কি এখন কি দেশে জঙ্গি আছে না নাই? আমরা আপাতত পাই না। পান না, তাহলে উনি থাকলে তো দমন হইতো। এখনো জঙ্গি দমন করতেন। কি দমন করতেন? আপনাকে দমাইতো। এখানে বেশ সুন্দর গপ্প মারতেছেন, ওই গপ্প চলতো না। আয়নাঘর, ধর্মান্ধতা। এই যে আজকে জঙ্গিবাদ 15 বছর দমন করছে আওয়ামী লীগ, উনি ক্ষমতায় থাকলে আমি নিশ্চিত করে বলছি এখনো জঙ্গিবাদ চলমান থাকতো। আর একটা ছিল মাদক। মাদক কি এখন এই দেশে নাই? যেটুক আছে এটুক থাকবেই। মাদক তো ধ্বংস করা যায় না, নির্মূল করা যায় না, নিয়ন্ত্রণ করতে কোনো হয়। কিছুই আপনি ধ্বংস করে ফেলতে পারবেন না, নিয়ন্ত্রণ করতে হয়। নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি যেই প্রশাসন, পুলিশ বললে পুলিশ হয়তো আমার উপরে মাইন্ড করবে এখন, যেই পুলিশ গোটা দেশে বিএনপি জামাতের মতো একটা দলরে 15 বছর দমায়া রাখতে পারলো,
জামাতের রেজিস্ট্রেশন ক্যান্সেল, জামাতের রাজনীতি নিষিদ্ধ করলো। আমি জামাতের রাজনীতি করি না, কিন্তু আমি বলছি অধিকার যদি আপনি চিন্তা করেন, দমায় রাখতে পারলো, সেই পুলিশ এখন পারতেছে না কেন? সিম্পল, দায় দায়িত্বটা নিবে কে? তখন দায় দায়িত্ব নিছিল সরকার প্রধান, তোমাদের যা খুশি হোক আমি দেখব। দেশ চলছিল ভাইস ভার্সা, তোমরা যা খুশি তাই করো, আমাকে শুধু ক্ষমতায় রাখো। টর্চার করতে 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 এমন জায়গায় গেছে হঠাৎ বিস্ফোরণ। আপনি আমাকে বলেন, মব যদি বলেন, মব মানে আইন হাতে তুলে নেয়া। রাষ্ট্র কি কোনো আইন দিছে ক্ষমতা নিয়ে হাতে তুলে নেয়ার? রাষ্ট্র কি বলছে ওসি প্রদীপ গুলি করে সিনাকে মেরে ফেলবে? রাষ্ট্র কি পারে আয়নাঘর বানায় রাখতে? কিছুদিন আগে একজন রাজকীয় বিবৃতি দিছে, নাম বললাম না, আই নো হিম ভেরি ওয়েল, যে আজমিরে আয়নাঘরে রাখা হয় নাই, একটা এসি রুমে রাখা হয়েছে। ফাইন, এসি রুমেই রাখছেন, আমি তর্কের খাতিরে ধরে নিলাম। আপনাকে এই রাইট কে দিছিল যে তারা 8 বছর আইন এসি রুমে আটকে রাখবেন? কে দিছে? কোন আইন? সিনায় বল থাকলে আসেন, চ্যালেঞ্জ করেন কালকে সকালে, যে কোন আইন বলছে যে আজমি সাহেবরা আমি আয়না ঘরে না, আমি এসি ঘরে রাখছি 8 বছর আটকে? কারণটা কি? এটা কি বললেন? রাষ্ট্রীয় মব। আপনি নির্বাচন কমিশন 10-15% ভোট পড়ে নাই, কয়েক দফা কইতে 43% ভোট বানাইয়া যখন রাত্রেবেলা ফলাফল ঘোষণা করে দেয়, অমুক বিজয়ী দল তো সামনে নাই, ওটাকে বলে সাংবিধানিক মব। ব্যাংকগুলো যেভাবে লুট করা হয়েছে, এটাকে বলে অর্থনৈতিক মব। সেই অর্থ যারা লুট করছে তাদের সমস্ত প্রতিষ্ঠান এখনো বাংলাদেশে টিকে আছে রাজনৈতিক দলের শেল্টারে। কাজেই মব যদি বলেন, মবের শেল্টার রাজনৈতিক দলেরা দেয়। কেন বলছি? আমি আপনাকে বুকে হাত দিয়ে বলেন তো, আপনি একজন ইন্ডিভিজুয়াল কোথাও গিয়ে চাঁদা চাইতে পারবেন কিনা? সম্ভব না। কার মানে কি? আপনি দেখতেছেন হিরোইনচির মতো একটা চেহারা দেখতে, সে চাঁদা কালেকশন করে, জানে সে কার লোক, কোন দলের। দলবিহীন কোনো লোক চাঁদাবাজি করে না, দলবিহীন কোনো লোক মব করে না, কোনো ইন্ডিভিজুয়াল মব করতে পারে না। ইজাজ ভাই যে বললো যে তারা চিহ্নিত না যারা মব করছে, আমি আপনার মবের সংজ্ঞা দিচ্ছি, উনি করে কিনা, ওনার দল করে কিনা সেটা আরেকটা প্রশ্ন। আমি বলছি দলের ছত্র ছায়া ছাড়া মব হয় না। মানে এখন যেগুলো চলছে এগুলো দলের ছত্রছায়া। অফকোর্স, আপনি বলেন না আপনি ইন্ডিভিজুয়াল পারে কিনা, সেটা আগে বলেন। একজন ইন্ডিভিজুয়াল রাস্তা ধরে চাঁদা তুলতে পারে কিনা? এই দোকানে গিয়ে ভাই 500 টাকা চাঁদা দে। তার মানে প্রথম আলো, ডেইলি স্টারে যা অগ্নিসংযোগ, এগুলো দলের তত্ত্বাবধানে হয়েছে। ডেফিনেটলি কোনো না কোনো রাজনৈতিক দল শেল্টার আছে, সে পতিত সরকার হোক আর বর্তমান কর্তৃপক্ষ। তাহলে আপনি বলেন না, আপনি নিউ এজের সম্পাদকরে আপনি হ্যাস্ত করে দিলেন, এই যে যারা মব করতে গেছে, আপনি এইগুলোতে মব বলতেছেন। তার আগে আমি সংজ্ঞা দিয়ে আসছি, রাষ্ট্রীয় মব। কানসার্টে বিদ্যুতের জন্য 24টা লোক মারা গেছে, এটা কোন মব? এটা কি মব না? রাষ্ট্র আপনাকে বলছে গুলি করে দাও, আপনার ব্যর্থতা, আপনি এনার্জি বিদ্যুৎ দিতে পারতেছেন না, আপনি 24টা লোক মেরে ফেললেন। সুতরাং আপনি মবের প্রশ্ন আসেন ধর্মের বিরুদ্ধে যে মবটা করে, শাপলা চত্বরে হত্যাটা ধর্মের বিরুদ্ধে মব। আপনি কি রাইট আছে আপনি মিছিলে গুলি করে লোক মারবেন? এখন কেউ বলে প্রমাণ কি? আরে ভাই, প্রমাণ কি মানে কি? প্রমাণ তো রাস্তায় বেরোলে বাতাস, শরীরের রাস্তায় শীত না গরম বইলে দেয়। এখন যদি ভাই প্রমাণ কি, আপনি নামেন কি? আপনার গায়ে যদি থাকে জ্বর, আপনি তো নর্মাল বাতাসেও করবেন আপনার শীত লাগে। আপনার জ্বর দিয়ে তো আবহাওয়া বিচার হবে না, বিচার হবে ন্যাচারাল আপনার অবস্থাটা দিয়ে। বিডিআর কিলিংটার আপনি কি বলবেন? দেশের সার্বভৌমত্ব সেদিন চলে গেছে যেদিন বিডিআর হত্যা হয়েছে 57 জন। বাংলাদেশে এমন কি ঘটনা ঘটছে যে আপনি অপারেশন ডাল ভাবে 57টা অফিসার হত্যা হয়ে গেছে? এটাকে বলে রাষ্ট্রীয় মব, পরিকল্পিত মব। এবং যারা ক্ষমতায় থাকে তাদের দল তাদের সার্ভাইভালের জন্য যে কর্মকাণ্ড করে অর্থ আয় করে। কারণ বাংলাদেশে কোনো সরকার পয়দা হয় নাই যে আইসা আগামী 5 বছর 50 লক্ষ চাকরি দিতে পারবে। কেন পারবে না? কারণ আমার জায়গাটা এতটুক, জনসংখ্যা বেশি, জায়গাটা এতটুকু জনসংখ্যা বেশি। অত বড় আমেরিকা 50টা বাংলাদেশের সমান, তার চেয়েও বড় হইতে পারে, 33 কোটি লোক, চাকরির অভাব নাই, কথার কথা বলছি। আর আমার এতটুকু, আপনি চাকরি দিবেন কিভাবে? যে দল যত বড় সেই দলের লোকগুলো চলে কিভাবে? স্রেফ চাঁদাবাজি। অ্যান্ড দ্যাট ইজ মব যদি আপনি বলেন। কারণ তাহলে কি আমরা মব পাল্টা মবের মধ্যেই চলতে থাকবো? এই মবের বয়ানটা কেন আসছে? যে নাশকতা ছিল, জঙ্গিবাদ ছিল, এখন আপনারা নিয়ে আসছেন একটা মব, এবং মিডিয়ার ক্রিয়েশন মব হিসেবে এস্টাবলিশ করছেন আপনারা। কেন আমি বলছি, এমনভাবে কথা বলা হচ্ছে যে এই 16-17 মাসের আগের যে 16 বছর ইতিহাসটাই বাংলাদেশে নাই। না, আমরা তো অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রিভেঞ্জ চাইনি। রিভেঞ্জ চাইনি মানে কি? আপনি কি গড়বেন কিভাবে? আপনি 16 তলা একটা বিল্ডিং, না আপনি 16 আমলে যেটি হয়েছে সেটির ধারাবাহিকতা তো আমরা প্রত্যাশা করি। 16 তলা একটা বিল্ডিং করছেন, 16 তলা বিল্ডিং এর এই জায়গায় রড যা দেওয়ার কথা ছিল দিলেন না,
সিমেন্ট যা দেওয়ার কথা দিলেন না, মানে চুরি। এটার ভিতরে পদ্মা ব্রিজে ঢুকাইতে পারেন, সবই ঢুকাইতে পারেন। তো এইভাবে করতে করতে 16 তলা বিল্ডিং দাঁড়া করাইছেন। চট করে বিল্ডিংটা পড়ে গেছে, 16 বছর বয়সে একটা 16 তলা বিল্ডিং বানাইছেন। সেই বিল্ডিংটা কি কি কারণে ফাটলো, কি কি কারণে ভাঙ্গা চুরমার হয়ে গেল, এটা 16 মাসে আশা করেন? অ্যাবনর্মাল, জাস্ট অ্যাবনর্মাল থিঙ্কিং। মানে অন্তত বন্ধ তো করা যেত। আপনি এটাও 16 মাসে আপনি পারতেন।